পবিত্র ঈদে মিলাদুন্নবীতে জশ্নে জুলুসে লাখো মানুষের ঢল। সুন্নাত অনুযায়ী যেন চলতে পারি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ইহুদির থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে হেফাজত করুন। শুধু আমাদের নবী শুধু নবী নয়, সকল নবীদেরও নবী। শান্তি সমাবেশে বিশ্ব ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বার্তা। বিশ্বে যে মুসলিমদের মধ্যে হানাহানি, মারামারি এবং বিভেদ, সেই জিনিসটা যেহেতু আমাদের মধ্যে না হয়। ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন শুরু কাল। প্রশ্ন আর জবাবের ফুলঝুরি নিয়ে প্রস্তুত সরকার এবং বিরোধী দল। সরকার মানে সংসদে যে আইন, ইলেকশন কমিশনের যে আইন, এটাকে সেটা মানছে না। যত কৈফিয়ত যাবে তার জবাব সরকারকে দিতে হবে। ইট ইজ সরকার। ডিলারদের কারসাজিতে সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ। ইউনিট দিয়ে গেলেন হয়তো 200 টাকা পাচ্ছি, তাছাড়া তো পাচ্ছি না। বাইরে বেশি দামে ডিলার বাদ দিয়ে, ডিপো বাদ দিয়ে জায়গার বেশি দাম বেশি ডিলার বাদ দিয়ে। অবিলম্বে কঠোর নজরদারির পরামর্শ। টোটাল গোডাউনে আমাদের সার ভরপুর মজুদ আছে, সারের কোনো ক্রাইসিস নাই। ইট ইজ দ্য ম্যানেজমেন্ট ক্রাইসিস, ডিস্ট্রিবিউশন ক্রাইসিস এখন। কারণ এটা হচ্ছে হঠাৎ করে আপনি সব ডিলার বন্ধ করে দিয়েছেন, সব ডিলার হাত গুটিয়ে বসে আছে, কৃষকরা এখন মানে ব্যতিব্যস্ত হয়ে গেছে, সার কোথায় পাবে। গত 6 মাসে ছাড় পায়নি কোনো অপরাধী। দেশে ফ্যাসিস্ট পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে, মন্তব্য সরকারের 2 মন্ত্রীর। মেট্রো রেলে নিচের সড়কে অপরাধের জগৎ। মাদক বিক্রি, সেবন খোলা স্থানেই, মোবাইল ছিনতাই অহরহ ঘটনা। প্রতারণা মামলায় গ্রেপ্তারের পর কারাগারে বিদিশা। রায়ের বিরুদ্ধে আপিলের শর্তে জামিনের আবেদন নাকচ। এবং যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত। আবেদন যাচাই আরও কঠোর করতে প্রশিক্ষণের উদ্যোগ। পবিত্র ঈদে মিলাদুন্নবীতে উঠে এলো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তি, বিশ্ব ভ্রাতৃত্ব আর সৌহার্দ্যের বার্তা। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজন করা হয় আন্তর্জাতিক শান্তি সমাবেশ, জশ্নে জুলুস, সেমিনার ও আনন্দ র্যালি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হতে থাকেন হাজারো ধর্মপ্রাণ সুফিবাদী জনতা। ঈদে মিলাদুন্নবীর বিশেষ এই দিনে আয়োজন করা হয় জশ্নে জুলুস ও আন্তর্জাতিক শান্তি সমাবেশ। সমাবেশে যোগ দেন দেশ বিদেশের সুফি স্কলার, পীর মাশায়েখ, জাতীয় রাজনীতিবিদ ও শিক্ষাবিদরা। যাদের তৌফিক আছে, যাদের ইশক, হুব্বে রাসূল, হুব্বুল্লাহ যাদের অন্তরে আছে, তারা চেষ্টা করে এই দিনকে, এই মাসকে একটু আয়োজন করার জন্য। পরে বের করা হয় বর্ণাঢ্য জশ্নে জুলুস। র্যালিটি দুয়েল চত্বর শিক্ষা ভবন ঘুরে পুনরায় উদ্যানে এসে শেষ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমাদের জীবনের মাঝে আদর্শবান করার চিন্তা ভাবনা করি এবং আমরা রাসূলের সুন্নাত অনুযায়ী যেন চলতে পারি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল উম্মত মুহাম্মাদের ভিতরে শান্তি দান করুক এবং ইহুদির থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে হেফাজত করুক। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রমনার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে আয়োজন করা হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। পরে বের করা হয় আনন্দ র্যালি। আলামিনের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সৃষ্টি না করতেন, তাহলে আসমান, দুনিয়া, যে লৌহ কলম, মানব, আমরা কিছুই সৃষ্টি হতো না। সমস্ত নবীদেরকে সত্যায়ন করবে আমাদের আখির জামানার নবী। শুধু আমাদের নবী শুধু নবী নয়, সকল নবীদেরও নবী। উনি যদি কোনো নবী সত্যায়ন না করে, তার নবুয়ত থাকবে না। মুসাদ্দিকুল লিমা। এছাড়া ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন এবং উফাতের এই দিনে রাজধানীতে একত্রিত হওয়া লাখো মুসল্লির একটি চাওয়া, শান্তি প্রতিষ্ঠিত হোক বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলিম দেশে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। পবিত্র ঈদে মিলাদুন্নবীতে চট্টগ্রামে জশ্নে জুলুসে নামলো মানুষের ঢল। শোভাযাত্রায় অংশ নেন লাখো মুসল্লি। দিনটিতে দেশ জুড়ে দেখা গেছে আনন্দ মিছিল, মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত সহ নানান আয়োজন।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক জশ্নে জুলুস। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও উফাত দিবস উপলক্ষে চট্টগ্রামে র্যালিটি বের করে আঞ্জুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। পরে র্যালিটি 16 শহরের সুন্নিয়া ট্রাস্ট থেকে শুরু হয়ে লালখান বাজার, বিবিরহাট, মুরাদপুর, টাইগার পাস হয়ে আবারও একই স্থানে এসে শেষ হয়। आपके लिए एक ऐसा मार्केट, एक ऐसा मौका दिया गया है जिससे अल्लाह और अल्लाह के रसूल राजी हों। আল্লাহ পাক বলছেন, তোমরা যে কোনো নেয়ামত প্রাপ্তির পর তোমরা শুকরিয়া আদায় স্বরূপ তোমরা খুশি উদযাপন করো। বিশ্বে যে মুসলিমদের মধ্যে হানাহানি, মারামারি এবং বিভেদ, সেই জিনিসটা যেহেতু আমাদের মধ্যে না হয়। নারায়ণগঞ্জেও দিনটি পালিত হয় নানা আয়োজনের মধ্য দিয়ে। বুধবার সকালে শহরের নিতাইগঞ্জ বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে থেকে জশ্নে জুলুস র্যালিটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় মুসল্লিরা বলেন, কুরআন হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনের অসংখ্য দলিল রয়েছে। কোরআন সুন্নাহর আলোকে এটা জায়েজ ইবাদত, অসংখ্য দলিল এই ব্যাপারে রয়েছে। যারা এর বিরোধিতা করে এরা সত্যিকার রূপে রাসূলের পাকের প্রেমিক নয়, উম্মত নয়। এদিকে খাগড়াছড়িতে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে বের করা হয় জশ্নে জুলুস র্যালিটি। ফেনীর দাগনভূঞাও জশ্নে জুলুস বা আনন্দ মিছিল বের করে মুসল্লিরা। ধর্মপ্রাণ মুসল্লিদের নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ ধ্বনিতে মুখরিত হয় পুরো শহর। এছাড়া ফরিদপুর, সাভার, বরিশাল, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কাল শুরু হচ্ছে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। আলোচনায় সংবিধান সংশোধনে কমিটি গঠন, আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য ও জ্বালানি সংকট। সরকারের গুরুত্বপূর্ণ বেশ কটি মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে জবাবদিহি চাইবেন সংসদ সদস্যরা। সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত সরকার। শুরু হচ্ছে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। আলোচনার কেন্দ্রে সংবিধান সংশোধনে 17 সদস্যের কমিটি গঠন। গুরুত্ব পাবে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, পরিকল্পনা বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। কয়েকটি আইনের সংশোধনের প্রস্তাব উঠতে যাচ্ছে এবারের অধিবেশনে। স্থায়ী কমিটিতে তোলা হবে জাতীয় মানবাধিকার কমিশন বিল 2026, গুম প্রতিরোধ ও প্রতিকার বিল উত্থাপনের জন্য সংসদে অনুমতি চাইবেন স্বরাষ্ট্রমন্ত্রী। উন্নয়ন কর্মকাণ্ডে সরকারের 6 মাসের কর্মকাণ্ড নিয়ে প্রশ্নের ফুলঝুরি নিয়ে সংসদে সরব হতে প্রস্তুত সরকার বিরোধীরা। সরকার মানে সংসদে যে আইন, ইলেকশন কমিশনের যে আইন, এটাকে সেটা মানছে না। বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস, বেকারত্ব, দ্রব্যমূল্য, হাই পিক দ্রব্যমূল্য, ভেরি ভেরি মানে হাই, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের দারুণভাবে অবনতি হয়েছে। সরকারি দলের চিফ হুইপ বলছেন, সব প্রশ্নের জবাব দিতে প্রস্তুত সরকার। যত কৈফিয়ত যাবে তার জবাব সরকারকে দিতে হবে। ইট ইজ সরকার। গভর্নমেন্টের 3টা অর্গান থাকে, একটা হলো পার্লামেন্ট, একটা হলো এক্সিকিউটিভ, একটা হলো জুডিশিয়ারি। ইট ইজ এ পার্লামেন্ট। পার্লামেন্ট ইজ এ অ্যাবভ অল এন্ড ইট ইজ অলসো সুপ্রিম। সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশ নেবে বলেও আশা করেন তিনি। যিনি বিরোধী দল থাকবেন তাদের আমরা রেশিও হারে সব মিলিয়ে টোটাল 10টা কমিটি সভাপতি করা হবে। এটা তা আমরা তো জুলাই সনদ কিছুই বাস্তবায়ন করি না, কিছুই করতে পারি নাই। এটা সংশোধনটা পাশ হইলে ওটা থাকবেন, অবশ্যই থাকবেন, না হলে তো আমরা করবো কি? সংবিধান সংশোধন থেকে শুরু করে দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা ও জ্বালানির সংকট নিয়ে দেশে এখন আলোচনা তুঙ্গে। সব মিলিয়ে বহু গুরুত্বপূর্ণ ইস্যু সামনে রেখেই বসতে যাচ্ছে সংসদের তৃতীয় অধিবেশন। মাননীয় সদস্যবৃন্দ, আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। পর্যাপ্ত মজুদ থাকার পরও মাঠে মাঠে সারের জন্য হাহাকার করছেন আমন চাষিরা। বিশেষজ্ঞরা বলছেন, বিতরণের অব্যবস্থাপনা আর ডিলারদের কারসাজিতে সারা দেশেই কৃত্রিম সংকট তৈরি হয়েছে সারের। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে সামনের দিনে খাদ্য নিরাপত্তা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। আর তাই অবিলম্বে কারসাজি বন্ধ এবং কঠোর মনিটরিং এর পরামর্শ তাদের।
রাজশাহীর গোদাগাড়ির কৃষক হাসান আলী 2.5 বিঘা জমিতে রোপা আমন করেছেন, কিন্তু এই ভরা মৌসুমেও সারের জন্য হাহাকার করছেন এই কৃষক। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও সার না পেয়ে খালি হাতে ফিরতে হয়েছে তাকে। সার পাচ্ছি না, সার দিতে পারছি না, একবার বীজ দিয়ে গেলে 1600, 1700, 1800 টাকা লেগে যাচ্ছে। ধান বেচতে আসে 1000 টাকা মন, তাহলে আমরা বাঁচবো না মরবো? প্রতি বস্তা ইউরিয়া সারের সরকার নির্ধারিত দাম 1350 টাকা, কিন্তু বাজার ভেদে এখন বিক্রি হচ্ছে 1650 থেকে 2150 টাকায়। কৃষকের অভিযোগ, সরকার নির্ধারিত পরিবেশকরা ভর্তুকির সার বাইরে কালোবাজারে বিক্রির কারণে সংকট দেখা দিচ্ছে। পরে খোলা বাজারে সেই সার বিক্রি হচ্ছে বেশি দামে। দোকান থেকে এখন আবার তো আমাদেরকে করতে হবে, যার কারণে আমরা খুচরা দোকান থেকে এসে কিছু কিছু করে সার দিচ্ছি, অতিরিক্ত দামে তারা নিচ্ছে। এদিকে গ্যাসের অভাবে সারের উৎপাদন নেমে এসেছে 30% নিচে, যদিও সরকার বলছে দেশে সারের কোনো সংকট নেই। ইউরিয়া, টিএসপি এবং ড্যাপ এটা সম্পূর্ণরূপে সরকারের হাতে মজুদ আছে। টোটাল গোডাউনে আমাদের সার ভরপুর মজুদ আছে, সারের কোনো ক্রাইসিস নাই। কৃষি মন্ত্রণালয়ের হিসেবে চলতি মৌসুমে 13,21,000 টন চাহিদার বিপরীতে গুদামে 13,65,000 টন সার মজুদ রয়েছে। তবুও বিতরণে চরম অব্যবস্থাপনায় বাড়ছে সার সংকট। একজন ডিলারকে রেখে আপনি নতুন 2জন ডিলার নিয়োগ দেন, তাহলে কিন্তু হঠাৎ করে ডিস্টার্বেন্সটা হতো না, যে ডিস্ট্রিবিউশনটা। ইট ইজ এ ম্যানেজমেন্ট ক্রাইসিস, ডিস্ট্রিবিউশন ক্রাইসিস এখন। কারণ এটা হচ্ছে হঠাৎ করে আপনি সব ডিলার বন্ধ করে দিয়েছেন, সব ডিলার হাত গুটিয়ে বসে আছে, কৃষকরা এখন মানে ব্যতিব্যস্ত হয়ে গেছে, সার কোথায় পাবে। অর্থনীতিবিদরা বলছেন আমন মৌসুমের সারের এই সংকট আগামী দিনের খাদ্য নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে পারে। এটার সাথে আমাদের খাদ্য নিরাপত্তা জড়িত। এখন আমন আসছে, ভালো আমন ফসল হলে এটা আমাদের দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ফসল আমাদের। এটা যাতে ভালোভাবে যাতে কৃষকরা সময় মতো সার পান, এটা তাদের অধিকার এবং এটা নিশ্চিত করতে হবে। অসাধু চক্রের কারসাজি রোধ করে দ্রুত কৃষকের হাতে সারের সরবরাহ নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। গত 6 মাসে কোনো অপরাধী ছাড় পায়নি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন সরকার সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিতে কাজ করছে। সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবীর আয়োজনে তারা এসব কথা বলেন। বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে 5 দিনের কর্মসূচির কথাও জানান তারা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে বিএনপি। উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতারা। আয়োজনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উত্তরণ ঘটানো দরকার। এখন যে পরিবেশ রয়েছে সেই পরিবেশ আগের চাইতে খারাপ হচ্ছে সেটা বলবো না, কিন্তু এখান থেকে আমাদের আরো উত্তরণ ঘটানো দরকার। অনুষ্ঠানে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যৌক্তিক সময়ের মধ্যেই প্রতিটি অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দায়িত্ব নেওয়ার পরে একটি ঘটনাও নাই, এমন কোনো অপরাধ নাই যেটা সংঘটিত হওয়ার পরই পুলিশ বাহিনী সেটা গ্রেফতার করতে পারে না বা বিচারের আওতায় আনা নাই। ছাড় পাচ্ছে না কোনো অপরাধী, মনোবল ফিরে পেয়ে গতিশীল হচ্ছে পুলিশ, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের ভঙ্গুর মনোবল এবং ভঙ্গুর অবস্থায় যেভাবে আমরা পেয়েছিলাম, এই 6 মাসের মধ্যে তাদেরকে একটা আমরা অবস্থান উন্নীত করতে পেরেছি, তাদের মনোবল ফিরে এসছে। আগামী 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটির কর্মসূচি নিয়ে যৌথ সভায় বসেন নেতারা। পরে ঘোষণা করা হয় 5 দিনের কর্মসূচি। 1 সেপ্টেম্বর সকাল 9টায়, আপনাদের বলে রাখি, সকাল 9টায় দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে মাজারে যাবেন। সেখানে প্রথমে ফাতিহা পাঠ করবেন, পুষ্পস্তবক অর্পণ করবেন। নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনার মাধ্যমে দলের কাউন্সিলের তারিখ ঘোষণা করা হবে বলেও জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। ফ্যাসিস্ট পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরি করতে হবে। রাজধানীর বনানীতে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয়, আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ রেখে যেতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে এগিয়ে যেতে হবে। ফ্যাসিস্ট যাতে আর ফিরতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
জুলাই বিপ্লবের সময় পাখির মতো গুলি করে 1400 মানুষকে রাস্তায় 20 দিনে হত্যা করা হয়েছে। কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ মাথা হারিয়েছে। এখনো মানুষের মুখোশধারী অনেকের চোখ আছে, আলো আছে, তারা বলে এগুলো কিছু হয়নি। তারা এখনো ফ্যাসিস্ট পুনর্বাসনের জন্য চেষ্টায় আছেন। সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পথে ঘণ্টাখানেকের জন্য ঢাকায় যাত্রা বিরতি করে গেলেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। ভোরে বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সৌজন্য সাক্ষাতে একে অপরকে নিজ নিজ দেশে সফরের আমন্ত্রণ জানান তারা। ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুককে বহনকারী বিশেষ বিমান সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে বিরতি নেয় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ভিভিআইপি লাউঞ্জে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সৌজন্য সাক্ষাতে উঠে আসে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়। ভুটানের রাজা ও রাজপরিবারের সদস্যদের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি। ভুটানের রাজাও বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভকামনা জানান ভুটানের রাজা। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে গভীর ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ভুটান সবসময় বাংলাদেশিদের হৃদয়ে বিশেষ স্থান করে আছে, কারণ 1971 সালের 6 ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেয় বিশ্বের প্রথম দেশ ভুটান। দুই দেশের অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধির আকাঙ্ক্ষার কথা তুলে ধরে ভুটানের রাজা। শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন। প্রায় 1 ঘন্টা ঢাকায় অবস্থানের পর নিজ দেশের পথে রওনা হন ভুটানের রাজা। শহনুর রহমান, নিউজ 24, ঢাকা। উপরে গতিময় জীবন আর নিচে অন্ধকার, এমন চিত্র মেট্রো রেলের নিচের সড়কগুলোতে। কারওয়ান বাজার, শাহবাগ কিংবা গুলিস্তান, মেট্রো রেলের ব্যস্ত স্টেশনগুলোর নিচের স্থানগুলো পরিণত হয়েছে ভাসমান অপরাধের কেন্দ্রবিন্দুতে। মাদক বিক্রি, সেবন আর চলন্ত গাড়ি থেকে মোবাইল ফোন ছিনতাই, এসব অপরাধে মানুষের চলাচল হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। সহকর্মী জুবায়ের সানির প্রতিবেদনে থাকছে বিস্তারিত। উত্তরা থেকে মতিঝিল, রাজধানীর যানজট ছাড়িয়ে যাতায়াতের গতি এনেছে স্বপ্নের মেট্রো রেল। কিন্তু এই আধুনিক অবকাঠামোর নিচে তৈরি হয়েছে এক অন্ধকার জগৎ। পল্টন, গুলিস্তান, শাহবাগ আর কারওয়ান বাজার এলাকায় মেট্রো স্টেশন আর পিলারের নিচের ফাঁকা জায়গাগুলো এখন ভাসমান অপরাধীদের দখলে। দিন দুপুরে চলন্ত বাস কিংবা প্রাইভেট কার থেকে মোবাইল ছো মেরে চম্পট দিচ্ছে কিশোর তরুণ ছিনতাইকারীর দল। উপরে ট্রেন চললেও নিচে গড়ে উঠেছে চুরি, ছিনতাই, মাদক বিক্রি, এমনকি ধর্ষণের মতো অপরাধের অভয়ারণ্য। আমাদের অনেক সময় মোবাইল ছিনতাই হয়ে যায়, অনেক সময় মানি ব্যাগ ওরা কেড়ে কুড়িয়ে নিয়ে যায়। যেমন মোবাইল হাতে করে নিয়ে গেলি ওরা হাতে থেকে নিয়ে চলে যায়। মানুষের যাওয়ার সময় মোটরসাইকেল করে যায়, পিছনের আগে তো ব্যাগ, তো টিস করে বেলেট থাকে একটা ছোট, এই বেলেট দিয়ে কাট মানে পোজ দিলেই সাথে ব্যাগটা পড়ে যায়। তো মানুষ মোটরসাইকেল ছাড়ে তো সে চলে যাচ্ছে, কিন্তু এটা তো দেখতেছে না, এই ব্যাগটা নিয়ে যাচ্ছে। বাস থেকে আপনার মানুষ যাইতেছে, যাওয়াটা ঠাসকে থাবা দিয়ে মোবাইল নিয়ে যাচ্ছে। তো এখানে যারা মাঝে মাঝে রাস্তায় শুয়ে থাকে তারাই সংঘবদ্ধভাবে এই কাজগুলো করে, এতে সাধারণ মানুষ অনেক ভোগান্তির শিকার হয়ে থাকে। এই ভোগান্তি থেকে আমরা অবশ্যই এইটার মুক্তি চাই। মতিঝিল থেকে কারওয়ান বাজার পর্যন্ত অন্তত অর্ধশত অস্থায়ী ছাপড়ি দেখা যায়, যেখানে প্রকাশ্যে চলছে ইয়াবা, গাঁজা ও ডেন্ডি সেবন। মাঝ রাস্তায় রিকশা থামিয়ে এসব খুপড়ি থেকে মাদক কিনছেন চালকরাও। দোল চত্বর কিংবা বারডেমের সামনে এসব আস্তানায় আশ্রয় নেওয়া অপরাধীদের কোনো স্থায়ী পরিচয় নেই। পুলিশ ও এমআরটি পুলিশ অভিযান চালিয়ে উচ্ছেদ করলেও কয়েক ঘন্টার ব্যবধানে আবারও পুরনো চেহারায় ফিরছে এসব এলাকা। এখানে প্রায় বিভিন্ন ধরনের অপরাধের সংবাদ পাওয়া যাচ্ছে এবং পুলিশের কিন্তু নজরদারি আছে। দিবারাত্রি 24 ঘন্টাই ওখানে পুলিশ মোতায়েন করা থাকে এবং নজরদারিতে থাকে, যেন মেট্রো স্টেশন কর্তৃক যেহেতু ওই অঞ্চলে কোনো ধরনের অপরাধ সংঘটিত না হয়, বিশেষ করে সম্পত্তি সংক্রান্ত।
পিলারে অবৈধ পোস্টারে যেমন মেট্রো রেলের সৌন্দর্য নষ্ট হচ্ছে, তেমনি মূল সড়ক ও ফুটপাত দখল হওয়ায় বিঘ্নিত হচ্ছে পথচারীদের নিরাপত্তা। বিশেষজ্ঞদের মতে শুধু সাময়িক অভিযান চালিয়ে এসব সংকট মেটানো সম্ভব নয়। আমরা ঈদের সময় দেখেছি মেট্রো রেল স্টেশনের নিচে গরুর হাট বসবার অনুমতি দেওয়া হচ্ছে। এ থেকে ধারণা পাওয়া যায় মেট্রো রেল স্টেশনটাকে যে প্রোটেকশন করার ক্ষেত্রে ডিএমটিএল সিটি কর্পোরেশন তাদের কত ধরনের উদাসীনতা আছে। উদাসীনতাটাকে ফেলে দিয়ে আমাদের এই এলাকাগুলো প্রোটেক্ট করা উচিত। হকার আমাদের যে এবং অন্য যে কোনো ধরনের নুইসেন্স যেগুলো আমাদের এই এলাকায় আমাদের যারা যাত্রী আছেন তাদের যে কোনো ধরনের সমস্যা তৈরি করে সেটা আমাদের সমাধান করতে হবে। রাজধানীর গুরুত্বপূর্ণ এই সরকারি সম্পদের সৌন্দর্য ও নগরবাসীর নিরাপত্তা রক্ষায় সিসিটিভি নজরদারি, পর্যাপ্ত আলো এবং এসব সংস্থার সমন্বিত পদক্ষেপের দাবি সাধারণ মানুষের। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। রংপুরে 4 মার্ডারের 2 আসামির বন্ধু ও মামলার সাক্ষী সীমান্ত দাসের জবানবন্দির সঙ্গে আসামিদের বক্তব্যে মিল পেয়েছে পুলিশ। বিশেষ করে হত্যার রাতে সীমান্তের বাসায় ইয়াবা সেবনের বিষয়টি উঠে এসেছে 2 পক্ষের বক্তব্যেই। হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। রংপুরে 4 মার্ডারের তদন্তে সামনে এসেছে নতুন তথ্য। গ্রেপ্তার 2 আসামির বন্ধু সীমান্ত চন্দ্র দাস আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। তার বক্তব্যের সঙ্গে আসামিদের দেয়া জবানবন্দির বেশ কিছু তথ্যের মিল পেয়েছে পুলিশ। বিশেষ করে হত্যার রাতে সীমান্তের বাসায় ইয়াবা সেবনের বিষয়টি উঠে এসেছে 2 পক্ষের বক্তব্যেই। তবে ঘটনার পুরো সত্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সীমান্ত দাস সে আমাদের যে 2 অভিযুক্ত আছে, সিদ্ধার্থ এবং মুগ্ধ, এই 2 জনের খুব ঘনিষ্ঠ বন্ধু, এবং সিদ্ধার্থ এবং মুগ্ধ তাদের জবানবন্দিতে বিজ্ঞ আদালতে প্রদত্ত 164 ধারার জবানবন্দিতে তার বাড়িতে গভীর রাত পর্যন্ত থেকে ইয়াবা সেবন করেছে এই কথাটা বলেছিল। তা এই জিনিসটা এস্টাবলিশ করার জন্যই আমরা সীমান্তের সাক্ষ্যটা নিয়েছি। এদিকে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ করেছে বিভিন্ন সামাজিক সংগঠন। রাস্তাঘাটে ছিনতাই বেড়েছে, বিভিন্ন জায়গায় হত্যা বেড়েছে, ঘরের ভিতরে একজন নিরীহ শিক্ষক তার পরিবেশ সহ যেখানে নিরাপদ নয় সেখানে এই রাষ্ট্রে আমরা মনে করি আইনের শাসনের অভাব, সুশাসনের অভাব। আমরা মনে করি যে এইটা রিমাইন্ডের মাধ্যমে তাকে আরো জিজ্ঞাসাবাদ করে এই সমস্ত পুরো ঘটনাটা বের করা উচিত ছিল। প্রশাসন আমাদেরকে যে ব্রিফিং দিয়েছে আমরা আসলে সেটিতে সন্তুষ্ট না। আমরা চাই যে অধিকতর তদন্ত করে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করা। এই ঘটনায় এখন পর্যন্ত 2 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়ার পর পরিবারের জিম্মায় দেয়া হয়েছে সীমান্তকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার সাক্ষাৎকার সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এই সময় আবেদনকারীদের আরও কঠোরভাবে যাচাইয়ে কনসুলার কর্মকর্তাদের নতুন প্রশিক্ষণ দেওয়া হবে। ট্রাম্প প্রশাসনের দাবি, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করাই এর লক্ষ্য। ভিনদেশীদের যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর স্বপ্নে আরও এক ধাক্কা। বিশ্বজুড়ে অভিবাসী ভিসার আবেদনকারীদের সাক্ষাৎকার ও অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, বিশ্বের সব দূতাবাস ও কনসুলেটে কনসুলার কর্মকর্তাদের নতুন প্রশিক্ষণ চলছে। এর সঙ্গে সমন্বয় করতেই বদলানো হচ্ছে ভিসা সাক্ষাৎকারের সময়সূচি। নতুন তারিখ পরে জানানো হবে। প্রশিক্ষণে আবেদনকারীদের আরও কঠোরভাবে যাচাইয়ের উপর জোর দেওয়া হচ্ছে। বিশেষ করে কেউ যুক্তরাষ্ট্রের সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন কিনা তা খতিয়ে দেখা হবে। ট্রাম্প প্রশাসনের দাবি, জাতীয় নিরাপত্তা জোরদার করতেই এই পদক্ষেপ। তবে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এতে বৈধ অভিবাসনের পথ আরও কঠিন হয়ে উঠছে। আসমাতুল্লি, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। পুরো আয়োজনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।